দর্শকবৃন্দ, এক দরিদ্র কাঠমিস্ত্রির যুবতী কন্যা নিত্যদিনের ন্যায় তার পিতাকে কাজের স্থানে আহার পৌঁছে দিতে যাচ্ছিল। প্রচণ্ড উত্তাপে তার তৃষ্ণা পায় এবং সে পথের ধারের একটি বিশাল করাতকলে সামান্য বিশ্রামের উদ্দেশ্যে দাঁড়ায়। ঠিক তখনই কলের তদারককারী তাকে সাধাসাধি করে শীতল ফলের রস পান করতে দেয়। কিন্তু সেই অবুঝ কন্যাটি কিভাবে জানবে যে ওই পানীয়ের মাঝেই চেতনানাশক ওষুধ মেশানো রয়েছে? কয়েক মুহূর্ত পেরোতেই তার দৃষ্টির সামনে আধার ঘনিয়ে আসতে আরম্ভ করে এবং সে সেই স্থানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে করাতকল মালিকের পুত্রের সাদা রঙের জিপে তুলে অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। পিতা যখন পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়, তখন সমস্ত গ্রামবাসীর ধারণা হয়েছিল যে কন্যাটির জীবন এবার শেষ। কিন্তু কয়েক প্রহর কাটতে না কাটতেই যখন সেই কন্যাটি মালিকের পুত্রের সাথে তার স্ত্রী হিসাবে গৃহে প্রত্যাবর্তন করে, তখন পুলিশ প্রশাসনও কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যায়। পরিশেষে জ্ঞান হারানো থেকে পরিণয় পর্যন্ত এই ঘটনা কিভাবে ঘটল এবং কন্যাটির সাথে প্রকৃতপক্ষে কি হয়েছিল, দর্শকবৃন্দ, সম্পূর্ণ কাহিনীটি অবগত হতে ভিডিওটি শেষ অবধি নিশ্চিতভাবে দেখুন। দর্শকবৃন্দ, এটি পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম রূপনগরের বাস্তব ঘটনা, যেখানে সেই গ্রামের বাসিন্দা দরিদ্র কাঠমিস্ত্রি দয়ালের একটি কন্যা ছিল, যার নাম রিমি। রিমি দেখতে অত্যন্ত রূপবতী ছিল, তবে তার চেয়েও বেশি মোহনীয় ছিল তার চরিত্র। গ্রামের অন্য কন্যাদের মতো তার সাজগোজ বা অকারণে ঘুরে বেড়ানোর কোনো শখ ছিল না। সে অধিকাংশ সময় তার মায়ের সাথে গৃহস্থালির কাজ করত এবং তার পিতার যত্ন নিত। দয়াল ভোর হতেই কাজের খোঁজে বেরিয়ে যেত। গ্রাম থেকে অনেকটা দূরে তার একটি অস্থায়ী কাজের জায়গা ছিল। দুপুরের দিকে রিমি প্রত্যহ তার পিতার জন্য টিফিন নিয়ে কাজের জায়গা পর্যন্ত যেত। কড়া রোদ হোক বা মুষলধারে বৃষ্টি, সে কখনোই থামত না, কারণ সে জানত তার পিতা সকাল থেকে অনাহারে সেখানে কঠোর পরিশ্রম করছে। গ্রাম থেকে কাজের জায়গায় যাওয়ার পথে একটি বড় করাত কল পড়ত। সেই কলে সর্বদা শ্রমিকদের ভিড় লেগে থাকত। দিন-রাত সেখানে কাঠ চেরাই হতো। সেই করাতকলের মালিক ছিল রায় পরিবার। গ্রামে তার নাম শুনলেই মানুষ সম্মান জানিয়ে কথা বলত। যাই হোক দর্শকবৃন্দ, দুপুরে যখনই রিমি তার পিতার আহার নিয়ে সেদিকে যেত, তখন রাস্তার পাশে কলের কাছে থাকা একটি বিশাল বটগাছের নিচে থেমে তৃষ্ণা নিবারণ অবশ্যই করত। অনেক সময়ে সে কিছুক্ষণের জন্য সেখানেই গাছের ছায়ায় জিরিয়ে নিত। কলে কর্মরত কেষ্ট বহু দিন ধরেই রিমিকে লক্ষ্য করছিল। তার চাহনি পরিষ্কার বলে দিচ্ছিল যে তার মনে পাপ কিছু চলছে, কিন্তু রিমি কখনোই তার দিকে ভ্রুক্ষেপ করত না। একদিনের কথা, সময়টা ছিল ভর দুপুর। রিমি হাতে আহারের পাত্র নিয়ে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছিল। কড়া রোদের কারণে তার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করেছিল। কলের কাছে পৌঁছতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং জলের বোতল থেকে জল পান করতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠস্বর ভেসে আসে, "এত গরমে বাইরে কেন দাঁড়িয়ে আছিস মা? ভেতরে আয়, পাখা চলছে।" রিমি ঘুরে দেখে সামনে কেষ্ট দাঁড়িয়ে আছে। সে তৎক্ষণাৎ বলে, "না, আমার বিলম্ব হয়ে যাবে।" তখন কেষ্ট হাসল, "আরে, একটু জিরিয়ে নে, এত রোদে মাথা ঘুরে পড়ে যাবি।" শুরুতে রিমি অসম্মতি জানাতে থাকে, কিন্তু বারবার পীড়াপিড়ি করায় সে বারান্দায় গিয়ে বসে। সেখানে বাতাস বইছিল বলে তার একটু আরাম বোধ হয়। কিছুক্ষণ পর কেষ্ট ভেতরে যায় এবং একটি শীতল ফলের রসের গ্লাস নিয়ে বাইরে আসে। "নে, এটা পান করে নে।" রিমি ইতস্তত করে, "না, থাক।" আরে, এতে সংকোচের কি আছে? দরিদ্র ঘরের কন্যা সে। জীবনে ছোট ছোট আনন্দ সে খুব কমই পেয়েছে। সে ধীরে ধীরে গ্লাসটি ধরে, কিছুটা পান করে। কিন্তু পরের মুহূর্তেই তার অস্বস্তি লাগতে শুরু করে। তার চোখ ভারী হয়ে আসতে থাকে, শরীর টলতে শুরু করে। সে ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ায়, আমাকে আমাকে যেতে হবে।" কিন্তু তার পা আর এগোতে পারে না। অকস্মাৎ তার চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং সে সেখানেই পড়ে যায়। কেষ্ট সাথে সাথে তার কাছে আসে। তার চোখে মুখে কোনো ভয় ছিল না, বরং এক কুটিল হাসি ছিল। সে সাথে সাথে 4 জন শ্রমিককে ডাকে, "তাড়াতাড়ি একে ভেতরে নিয়ে চল।" শ্রমিকরা ভয় পেতে পেতে রিমিকে তুলে ঘরে নিয়ে যায়। সে পুরোপুরি অচেতন হয়ে গিয়েছিল। কেষ্ট কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে,
আজ তো ভাগ্য খুলে গেল। সে বাইরে দাঁড়িয়ে থাকা সাদা জিপের দিকে তাকায়। ওই গাড়িটি করাতকল মালিকের পুত্র সাগরের ছিল। কিছুক্ষণের মধ্যেই শ্রমিকদের সাহায্যে রিমিকে সেই গাড়িতে শুইয়ে দেওয়া হয়। কেষ্ট নিজে চালকের আসনে বসে এবং গাড়িটি দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে কাজের জায়গায় দয়াল তার কন্যার জন্য অপেক্ষা করছিল। সে বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল। আজ এত বিলম্ব হল কেন, সে চিন্তায় বলে ওঠে। সে ঘুণাক্ষরেও জানত না যে তার কন্যা এই মুহূর্তে কোথায় আছে। এদিকে কেষ্ট গাড়ি নিয়ে গ্রাম থেকে দূরে একটি নদীর ধারের বাংলোর দিকে যাচ্ছিল। সারা রাস্তা তার চোখে মুখে এক অদ্ভুত উল্লাস ছিল। কিছুক্ষণ পর গাড়িটি একটি লোহার গেটের সামনে গিয়ে থামে। ভেতরে চমৎকার একটি বাংলো বাড়ি ছিল। সেখানেই প্রায়শই মালিকের পুত্র সাগর আসত। কেষ্ট তাড়াতাড়ি গাড়ি থেকে নামে এবং জোরে বলে ওঠে, সাগরবাবু, বাইরে আসুন, আজ আপনার জন্য দারুণ এক উপহার এনেছি। কয়েক মুহূর্ত পর ভেতর থেকে দীর্ঘকায় এক যুবক বেরিয়ে আসে। পরিষ্কার চেহারা, তীক্ষ্ণ চোখ এবং সাধারণ পোশাক। এই ছিল সাগর রায়। সাগর কেষ্টকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে এই সময়? কলে কে আছে? কেষ্ট হেসে ফেলে, আগে গাড়িতে দেখুন। সাগর ধীরে ধীরে গাড়ির কাছে পৌঁছায়। সে পেছনের দরজা খুলতেই তার চেহারার অভিব্যক্তি হঠাৎ বদলে যায়। ভেতরে অচেতন হয়ে পড়ে থাকা রিমিকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। এখানে কিভাবে এলো? সাগরের কণ্ঠে ক্রোধ ঝরে পড়ছিল। কেষ্ট হাসতে হাসতে বলে, বাবু, গ্রামের মেয়ে, সুযোগ পেলাম তাই তুলে আনলাম, ভাবলাম আজ। তার কথা শেষ হবার আগেই সাগরের জোরালো চপেটাঘাত তার গালে এসে পড়ে। কেষ্ট টাল সামলাতে না পেরে পেছনে ছিটকে পড়ে। মাথা খারাপ হয়ে গেছে তোর? সাগর রাগে চিৎকার করে ওঠে। কেষ্ট ভয় পেয়ে যায়। বাবু, আমি তো শুধু। চুপ! সাগরের দৃষ্টি আবার গাড়িতে পড়ে থাকা রিমির দিকে যায়। সে পুরোপুরি অজ্ঞান ছিল। সাগর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে এই মেয়েটিকে আগে থেকেই চিনত এবং হয়তো বেশ কয়েকদিন ধরে নিভৃতে তাকে লক্ষ্যও করছিল। পরের মুহূর্তেই সে তাড়াতাড়ি রিমিকে নিজের দু হাতে তুলে নেয় এবং বাংলোর ভেতরে নিয়ে আসে। সে তাকে সোফায় পরম যত্নে শুইয়ে দেয়। রিমি পুরোপুরি অচেতন ছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। সাগর সাথে সাথে চোখে মুখে জলের ঝাপটা দেয়, কিন্তু কোনো কাজ হয় না। বাইরে কেষ্ট ভয়ে ভয়ে ভেতরে উঁকি দিচ্ছিল। তখনই সাগর রাগে বাইরে আসে এবং তার কলার চেপে ধরে। এর যদি কিছু হয়ে যায় না, তাহলে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলব। কেষ্ট ঘাবড়ে গিয়ে বলে, বাবু, ভুল হয়ে গেছে। কিন্তু সাগর তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তোর নোংরা চিন্তাভাবনা একদিন তোকে শেষ করে দেবে। কেষ্ট বুঝে গিয়েছিল যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। তখনই সাগর গ্রামের এক চিকিৎসককে ফোন করে। কিছুক্ষণ পর চিকিৎসক সেখানে পৌঁছান। তিনি রিমিকে দেখে বলেন, ওষুধ মাত্রাতিরিক্ত কাজ করে ফেলেছে, তবে কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। স্যালাইন দেওয়ার পর চিকিৎসক সেখান থেকে চলে যান। তিনি যেতেই সাগর একটানা রিমির পাশে বসে থাকে। তার চোখে মুখে স্পষ্ট ভয় ছিল। হয়তো প্রথমবার সে অনুভব করেছিল যে আজ যদি সে এখানে না থাকত, তাহলে কত বড় সর্বনাশ ঘটে যেতে পারত। বেশ কিছুক্ষণ পর রিমির জ্ঞান ফেরে। সে চোখ খুলেই সামনে সাগরকে দেখে শিউরে ওঠে। আমি এখানে কিভাবে এলাম? তার কণ্ঠ কাঁপছিল। সাগর ধীরে ধীরে বলে, ভয় পেও না, তুমি সুরক্ষিত আছো। কিন্তু রিমি ভয় পেয়ে গিয়েছিল। তার শুধু এইটুকুই মনে ছিল যে সে ফলের রস খেয়েছিল আর তারপর সব অন্ধকার হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি বলে ওঠে, আমাকে বাড়ি যেতে হবে। তখনই সাগর তাকে পুরো সত্যিটা জানিয়ে দেয় যে কেষ্ট তাকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছিল। এ কথা শুনতেই রিমির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে বুঝতে পেরেছিল যে তার সাথে কত বড় জঘন্য খেলা হতে চলেছিল। কিছুক্ষণ ঘরে নীরবতা বিরাজ করে। তারপর সে কাঁদতে কাঁদতে বলে, আজ যদি আপনি এখানে না থাকতেন, তাহলে আমার আর কোনো সম্মানই বাঁচত না। সাগর মাথা নিচু করে বলে, দোষ আমারও আছে, ও আমার কারখানারই লোক ছিল। রিমি সমানে কাঁদতে থাকে, আর সাগর প্রথমবার নিজেকে এতটা অসহায় বোধ করতে থাকে। কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তখনই রিমি বলে, আমি আগে থেকেই জানতাম যে আপনি কলের মালিক। সাগর তার দিকে তাকায়। রিমি বলে, আগে যখন আমি পিতার কাছে যেতাম, তখন আপনি আমাকে দেখতেন, আমিও আপনাকে দেখতাম। কিন্তু যখন জানতে পারলাম যে আপনি অভিজাত ঘরের ছেলে, তখন আমি আপনার দিকে তাকানো বন্ধ করে দিই। সাগর হালকা হাসে, কিন্তু আমি তোমায় দেখা বন্ধ করিনি।
এ কথা শুনে রিমির চোখ নিচু হয়ে যায়। সাগর বলে, তুমি অন্য মেয়েদের মতো নও, তোমার সরলতা আমার ভালো লাগে। তখনই রিমি হঠাৎ ঘাবড়ে যায়। হে ভগবান, পিতা আমার জন্য অপেক্ষা করছেন। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, কিন্তু মাথা ঘুরে টলে যায়। সাগর সাথে সাথে তাকে ধরে ফেলে। কয়েক মুহূর্ত তারা একে অপরের খুব কাছাকাছি ছিল। তারপর রিমি সরে গিয়ে বলে, আমাকে বাড়ি যেতে হবে। সাগর বলে, আমি নিজে তোমায় ছেড়ে আসব। বাইরে বেরোতেই সে কেষ্টকে ডাকে এবং রাগে বলে, আজকের পর এই মেয়েটির ছায়াও যদি মারিয়েছিস তবে আর বেঁচে ফিরবি না। কেষ্ট কোনো কথা না বলে সেখান থেকে পালিয়ে যায়। দর্শকবৃন্দ, কিছুক্ষণ পর সাগর তার জিপ নিয়ে বাইরে আসে। রিমি চুপচাপ পেছনে বসে পড়ে। সারা রাস্তা দুজনই নিশ্চুপ ছিল। গ্রামের বাইরে পৌঁছে সাগর গাড়ি থামিয়ে দেয়। বাড়ি পর্যন্ত ছেড়ে দিলে মানুষ আজেবাজে কথা বলবে। রিমি নামতে শুরু করে। তখনই সাগর বলে, রিমি, আমি তোমায় কখনো একা ছাড়ব না। রিমি কিছু বলে না, তবে তার চোখ জলে ভরে ওঠে। সে ধীরে ধীরে গ্রামের দিকে এগোতে থাকে। ঠিক সেই সময়ে মুদির দোকানের সামনে বসে থাকা কয়েকটি ছেলে তাকে গাড়ি থেকে নামতে দেখে ফেলে। একজন বলে ওঠে, আরে, এটা তো কলের মালিক সাগরের গাড়ি। অন্যজন হেসে ফেলে, মনে হচ্ছে জল অনেক দূর গড়িয়েছে। রিমি তাদের কথাগুলো শুনতে পায় এবং মাথা নিচু করে দ্রুত পায়ে বাড়ির দিকে এগোয়। কিন্তু গ্রামে এ খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই অর্ধেক গ্রাম জেনে যায় যে দরিদ্র কাঠমিস্ত্রির কন্যা মালিকের গাড়ি থেকে নেমেছে। ওদিকে দয়াল কাজ থেকে রেগে মেগে বাড়ি ফেরে। সে রিমিকে দেখা মাত্রই বাইরে থেকে মহিলাদের গলার আওয়াজ আসতে শুরু করে, আমরা নিজের চোখে দেখেছি, বড় গাড়ি থেকে নেমেছে। এ কথা শুনতেই দয়ালের রাগ ফেটে পড়ে। সত্যি করে বল, কোথা থেকে আসছিস? রিমি ভয় পেয়ে যায়। সে সব কিছু খুলে বলতে চায়, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না। তখনই দয়াল রাগে তাকে সজোরে চড় মারে। আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। রিমি কাঁদতে শুরু করে। তার মা মাঝখানে আসে, কিন্তু দয়াল কারও কথা শোনার পাত্র ছিল না। আজকের পর আর ঘরের বাইরে পা রাখবি না, কথা বলে সে বাইরে চলে যায়। রিমি ঘরে গিয়ে ডুকরে কেঁদে ওঠে। তার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল এই ভেবে যে আসল সত্যি না জেনেই তার পিতা তাকে কলঙ্কিনী ভেবেছে। ওদিকে সাগরও অস্থির ছিল। তার বারবার রিমির কান্নারত মুখটা মনে পড়ছিল। শেষমেশ সে সিদ্ধান্ত নেয় যে সে আর হাত গুটিয়ে বসে থাকবে না। রাত ঘনিয়ে এলেও তার মন শান্ত হয় না। সে বারবার নিজের ঘরে পায়চারি করছিল। তার পিতা অনন্ত রায় তাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, সকাল থেকে তোকে খুব আনমনা দেখাচ্ছে? প্রথমে সাগর চুপ থাকে, কিন্তু তারপর সে তার পিতাকে সব কথা খুলে বলে। এসব শুনে অনন্তরায় কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে বসে থাকেন। কেষ্টর এমন জঘন্য কাজে তার প্রচণ্ড রাগ হয়। তিনি সাথে সাথে বলেন, ওই কেষ্টকে কাল সকালেই কাজ থেকে তাড়িয়ে দিবি। কিন্তু সাগরের মনে এই মুহূর্তে কেবল একটাই কথা চলছিল, বাবা, গ্রামের লোকেরা রিমি সম্পর্কে নোংরা ভাবছে। আমি যদি কিছু না করি তবে ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে। অনন্তরায় দীর্ঘশ্বাস ফেলেন, বাবা, গ্রামের মানুষের জিভ খুব ধারালো হয়। এখানে মানুষ সত্যিটা কম বোঝে আর গল্প বেশি বানায়। সাগর কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমি ওকে বিয়ে করতে চাই। এ কথা শুনে অনন্তরায় তার দিকে তাকান। ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য পিন পতন নীরবতা ছেয়ে যায়। তুই জানিস তো মানুষ কি বলবে? সাগর কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেয়, আমার সমাজের কথাই কিছু যায় আসে না। আজ যদি আমি পিছিয়ে আসি তবে সারা জীবন বিদেকের দংশনে জ্বলব। অনন্তরায় বুঝে গিয়েছিলেন যে তার পুত্র প্রথমবার কোনো বিষয় নিয়ে এতটা জেদি হয়েছে। তিনি শান্ত কণ্ঠে বলেন, যদি তোর সিদ্ধান্ত পাকাপোকি হয় তবে আমি তোর অমত করব না। এদিকে রিমি সারা রাত কেঁদে কাটায়। গ্রামের মানুষের আজেবাজে কথা তার কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বাইরে মানুষ নানা ধরনের জল্পনা কল্পনা করছিল। কেউ বলছিল তার সাথে সাগরের প্রেম চলছে, আবার কেউ বলছিল সে নিজেই তো গিয়ে গাড়িতে বসেছিল। এই কথাগুলো রিমিকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিল। দর্শকবৃন্দ, পরের দিন সকালেও সে ঘর থেকে বেরোনোর সাহস পায়নি। তার মা বেশ কয়েকবার তাকে খেতে ডাকার জন্য আসে, কিন্তু সে কিছুই খায়নি। দুপুরের দিকে দয়াল আবার বাড়ি আসে। তার রাগ তখনও শান্ত হয়নি। সে দরজায় দাঁড়িয়ে বলে,
আজকের পর আর আহার নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ঘরের ভেতরেই থাকবি। রিমি চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। ঠিক তখনই বাইরে হঠাৎ একটি গাড়ি থামার আওয়াজ আসে। গ্রামে 4 চাকার গাড়ি খুব একটা আসত না, তাই আশেপাশের লোকজন সাথে সাথে বাইরে বেরিয়ে আসে। দয়ালও দরজার দিকে এগোয়। বাইরে সাদা রঙের সেই জিপ দাঁড়িয়েছিল। সেই গাড়ি থেকে সাগর নিচে নামে। গ্রামের লোকেরা দূর থেকে দাঁড়িয়ে তামাশা দেখতে শুরু করে। সাগর কোনো রকম ভয় ছাড়াই সোজা দয়ালের বাড়ির দিকে এগোয়। দয়াল রাগের সুরে জিজ্ঞেস করে, এখানে কি চাই? কিন্তু সাগর তার কথার কোনো উত্তর দেয় না। সে সোজা ঘরের ভেতরে ঢুকে যায়। ঘরে ঢুকেই সে রিমিকে দেখে, যার চোখ কেঁদে কেঁদে ফুলে গিয়েছিল। সাগরকে সামনে দেখা মাত্রই রিমির চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ে। সাগর ধীরে ধীরে তার পাশে বসে পড়ে। তোমার সাথে যা হয়েছে তাতে তোমার এক বিন্দু দোষ নেই। রিমি কাঁদতে কাঁদতে বলে, কিন্তু গ্রামের লোক তো আর সে কথা মানবে না। সাগর তার চোখের দিকে তাকিয়ে বলে, গ্রামের লোককে যা খুশি ভাবতে দাও, আমি শুধু তোমার পরোয়া করি। বাইরে দাঁড়িয়ে থাকা লোকজন কান পেতে সব শোনার চেষ্টা করছিল। তখনই দয়াল রাগে গজগজ করতে করতে ভেতরে ঢোকে। আর কি বাকি আছে? গোটা গ্রামে আমার মেয়েকে নিয়ে হাসাহাসি হচ্ছে। সাগর সাথে সাথে উঠে দাঁড়ায়। কাকা, আমি আপনার মেয়েকে ভালোবাসি। এ কথা শুনে দয়াল একেবারে অবাক হয়ে যায়। সে রাগে বলে ওঠে, আমরা গরিব মানুষ বাবু, আমাদের সাথে এমন পরিহাস করবেন না। কিন্তু সাগর স্পষ্ট গলায় বলে, আমি কোনো পরিহাস করছি না, আমি রিমিকে বিয়ে করতে চাই। ঘরে দাঁড়িয়ে থাকা রিমি অবাক হয়ে তার দিকে তাকায়। তার বিশ্বাসই হচ্ছিল না যে সাগর সবার সামনে এই কথাটা বলতে পারে। দয়াল হেসে ওঠে, তবে তার হাসিতে একরাশ কষ্ট লুকিয়েছিল। তোমরা বড় ঘরের মানুষ বাবা, আমাদের মতো গরিব মেয়েকে তোমরা স্ত্রী করো না, শুধু মন ভোলাও। সাগর সাথে সাথে উত্তর দেয়, তেমনটা হলে আমি আজ এখানে পা রাখতাম না। এরপর সে রিমির দিকে তাকিয়ে বলে, তুমি যদি রাজি থাকো তবে আমি ঠিক এই মুহূর্তেই তোমায় আমার সাথে নিয়ে যাব। রিমি ঘাবড়ে যায়। সে তার মায়ের দিকে তাকায়, তারপর তার পিতার দিকে। ঘরের সবাই বিস্ময়ে পাথর হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর রিমি নিচু গলায় বলে, আপনার বাড়ির লোক মেনে নেবে না। সাগর বলে, আমি সব সামলে নেব। বাইরে গ্রামবাসীদের ভিড় ক্রমশ বাড়ছিল। প্রত্যেকেই জানতে চাইছিল ভেতরে কি নাটক চলছে। তখনই হঠাৎ দয়াল রাগে গর্জে ওঠে, না, আমার মেয়ে কোথাও যাবে না। কিন্তু সাগর নিজের সিদ্ধান্তে অটল ছিল। সে রিমির দিকে হাত বাড়িয়ে দেয়। আমার ওপর ভরসা আছে? রিমির চোখে জল ছিল। সে ধীরে ধীরে মাথা নাড়ে এবং পরের মুহূর্তেই সাগর তার হাত ধরে তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে থ হয়ে যায়। কেউ কিচ্ছু বুঝতে পারছিল না। বেশ কয়েকজন মহিলা নিজেদের মধ্যে কানাঘুষু শুরু করে দেয়। দেখলি, সত্যি সত্যি ওদের মধ্যে পীড়িত চলছিল। ওদিকে দয়াল রাগে চিৎকার করতেই থাকে, কিন্তু সাগর না থেমে রিমিকে একেবারে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। সে গাড়ির দরজা খুলে রিমিকে বসিয়ে দেয়। এরপর নিজে চালকের আসনে গিয়ে বসে। গাড়ি স্টার্ট হয় এবং ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষ শুধু ধুলো উঠতে দেখে। সারা রাস্তা রিমি চুপ করে বসে থাকে। তার বুকটা ধুকপুক করছিল। তার ভয়ও করছিল, আবার ভরসাও পাচ্ছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? সাগর তার দিকে পাকিয়ে বলে, যেখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না। দর্শকবৃন্দ, বেশ কিছুক্ষণ পর গাড়িটি পুরনো কালী মন্দিরের সামনে গিয়ে থামে। মন্দিরে সেই সময় খুব একটা ভিড় ছিল না। সন্ধে নেমে আসছিল এবং মন্দিরের ঘণ্টার আওয়াজ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। সাগর গাড়ি থেকে নামে এবং রিমির দিকে হাত বাড়িয়ে দেয়। রিমি ধীরে ধীরে নিচে নামে। তার পা কাঁপছিল। সে তখনও বুঝে উঠতে পারছিল যে এত তাড়াতাড়ি সবকিছু কিভাবে ঘটে যাচ্ছে। মন্দিরের ভেতরে পৌঁছতেই সাগর পুরোহিত মশাইকে সব কথা খুলে বলে। পুরোহিত মশাই দুজনের বয়স জিজ্ঞেস করেন এবং পরিচয়পত্র দেখার পর বিয়ের জন্য রাজি হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই মন্দিরে মন্ত্রের ধ্বনি অনুরণিত হতে শুরু করে। সাগর আর রিমি একে অপরের মুখোমুখি বসেছিল। রিমির চোখে জল ছিল, তবে এবার সেই জলে ভয়ের চেয়ে ভরসাই বেশি ছিল। দর্শকবৃন্দ, পরের মুহূর্তেই সাগর কাঁপা কাঁপা হাতে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়।
রিমি তার দিকে তাকাতেই তার দুচোখ আবার জলে ভরে ওঠে। দর্শকবৃন্দ, বিয়ে সম্পন্ন হতেই সাগর ভগবানের সামনে হাত জোড় করে প্রণাম জানায়, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণাও ছিল না যে ঠিক সেই সময়ে গ্রামে এক বিশাল তোলপাড় শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ যেই না দেখল সাগর রিমিকে নিজের গাড়িতে বসিয়ে নিয়ে গেছে, অমনি সারা গ্রামে নানা ধরনের গুজব রটতে শুরু করে। কেউ বলছিল বড়লোকের ছেলে গরিব কাঠমিস্ত্রির মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে, আবার কেউ বলছিল যে দুজনের মধ্যে আগে থেকেই প্রেম চলছিল। অন্যদিকে দয়ালের রাগ এবং ভয় দুটোই বাড়তে থাকে। তার স্ত্রী সমানে কেঁদে যাচ্ছিল। শেষমেশ গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে সে সোজা থানায় গিয়ে হাজির হয়। সেখানে পৌঁছতেই সে কাঁদো কাঁদো গলায় বলে, দারোগাবাবু, আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে ওই করাতকল মালিকের ছেলে। পুলিশ অফিসার ব্যাপারটি গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং সাথে সাথে জিপ প্রস্তুত করেন। গ্রামের কয়েকজন লোকও তাদের সাথে রওনা দেয়। সারা রাস্তা দয়াল শুধু এটাই ভাবছিল যে কে জানে তার মেয়ে এখন কি অবস্থায় আছে। অন্যদিকে সাগর আর রিমি মন্দিরে বিয়ে করার পর সোজা রায় ম্যানশনে পৌঁছে গিয়েছিল। দুজনে ভেতরে ঢুকতেই বাড়ির সকলে অবাক হয়ে যায়। অনন্ত রায় রিমির স্মৃতিতে সিঁদুর দেখেই সবটা বুঝে যান। তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করেন, তুই কি সত্যিই বিয়ে করে নিয়েছিস? সাগর কোনো রকম ভয় না পেয়ে বলে, হ্যাঁ বাবা, আমি ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। ঠিক তখনই বাইরে পুলিশের জিপ এসে থামে এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার ও গ্রামের লোকজন ম্যানশনের ভেতরে ঢুকে পড়ে। দয়ালের চোখ রিমির উপর পড়তেই তার চোখ জলে ভরে ওঠে। সে দ্রুত তার দিকে এগিয়ে যায়। মা, তুই ঠিক আছিস তো? পুলিশ ইন্সপেক্টর সাগরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, আপনি কি মেয়েটিকে জোর করে এখানে নিয়ে এসেছেন? সাগর কিছু বলার আগেই অনন্ত রায় এগিয়ে এসে বলেন, অফিসার সাহেব, আগে এগুলো দেখে নিন। তিনি বিয়ের ছবি এবং মন্দিরের রসিদ পুলিশ অফিসারের হাতে তুলে দেন। ইন্সপেক্টর ছবিগুলো দেখার পর রিমিকে জিজ্ঞেস করেন, তুমি কি নিজের ইচ্ছায় বিয়ে করেছ? সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের চোখ তখন রিমির দিকে স্থির। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, হ্যাঁ, আমি নিজের সম্মতিতেই বিয়ে করেছি। কথা শুনতেই গ্রামবাসীরা একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করে। দয়ালও কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। হয়তো সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। পুলিশ ইন্সপেক্টর দুজনের কাগজপত্র যাচাই করে স্পষ্ট জানিয়ে দেন যে দুজনেই সাবালক। যদি তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করে থাকে তবে এখানে কোনো মামলা দায়ের করা যায় না। পুলিশ চলে যাবার পর গ্রামবাসীরাও ধীরে ধীরে সেখান থেকে কেটে পড়ে। তবে যাওয়ার সময় প্রত্যেকেই নিজেদের মতো করে নানা কথা বলতে ছাড়েনি। ওদিকে দয়াল তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার চোখে রাগের চেয়ে কষ্টই বেশি ফুটে উঠছিল। সে রিমির দিকে তাকিয়ে ভারী গলায় বলে, যদি এটাই করার ছিল তবে একবার নিজের বাপকে তো বলতে পারতিস। কথা শুনতেই রিমির চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকে। সে তার বাবার কাছে ছুটে এসে কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দয়াল আর কিছুই বলে না। সে কেবল তার মেয়ের মাথায় হাত রাখে এবং ধীর পায়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে অনন্তরায়ও এবার সবটা বুঝতে পেরেছিলেন। তিনি সাগরকে বলেন, বিয়ে করা খুব সহজ রে বাবা, কিন্তু সেটা টিকিয়ে রাখার জন্য সারা জীবন পার হয়ে যায়। সাগর সাথে সাথে উত্তর দেয়, আমি রিমিকে কখনো কষ্ট দেব না। কথা শুনে অনন্তরায় প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার ছেলে সত্যিই প্রথমবার কোনো সম্পর্ক নিয়ে এতটা যত্নবান। দর্শকবৃন্দ, ধীরে ধীরে সময় পেরোতে থাকে। শুরুতে গ্রামের মানুষ তাদের দুজন সম্পর্কে অনেক কানাঘুষো করত, কিন্তু কয়েক মাস পর সবকিছু শান্ত হয়ে যায়। সাগর সর্বদা রিমিকে সম্মান করত। সে কখনো তাকে বুঝতে দেয়নি যে সে একটি গরিব বাড়ি থেকে এসেছে। আর রিমিও পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। তার সরলতা এবং ভালো ব্যবহার ধীরে ধীরে সবার মন জয় করে নেয়। অন্যদিকে কেষ্টকে সেই দিনই কারখানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। গ্রামে তার এতটাই বদনাম হয়েছিল যে কিছুদিনের মধ্যেই সে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এদিকে দয়ালও ধীরে ধীরে তার মেয়ের ওপর রাগ পুষে রাখা ছেড়ে দিয়েছিল। দর্শকবৃন্দ, একদিন যখন সাগর নিজে কাজরত দয়ালের কাছে গিয়ে পরম সম্মানের সাথে তাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানায়, তখন তার মন পুরোপুরি গলে যায়। সে উপলব্ধি করতে পেরেছিল যে সব বড়লোক মানুষ খারাপ হয় না। মানুষের আসল পরিচয় তার অর্থ দিয়ে নয়, বরং তার ব্যবহার এবং মানসিকতা দিয়ে বিচার করা উচিত। রিমি এখন আর আগের মতো সেই ভীতু মেয়েটি নেই। তার চেহারায় এখন ভয়ের পরিবর্তে এক পরম শান্তি আর তৃপ্তি ফুটে উঠেছে। দর্শকবৃন্দ, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই যে পুরো সত্যিটা না জেনে কোনো মানুষের চরিত্রের দিকে আঙুল তোলা উচিত নয়। অনেক সময় পরিস্থিতি এমন রূপ নেয় যে আসল সত্যিটা সামনে আসার আগেই মানুষ রায় দিয়ে বসে। সেদিন যদি সাগর সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি না নিত, তবে হয়তো রিমির পুরো জীবনটাই কলঙ্কের বোঝা বয়ে বেড়াত। তবে এবার আপনারা বলুন, আপনারা যদি দয়ালের জায়গায় থাকতেন তবে কি নিজের মেয়েকে এত সহজে ক্ষমা করতে পারতেন?
আর আপনারা যদি সাগরের জায়গায় থাকতেন তবে কি পুরো গ্রামের বিরুদ্ধে গিয়ে রিমির হাত ধরতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং অজানা কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের সাথেই যুক্ত থাকুন। আবার দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।